সারা দেশে ২,৭১৬টি মনোনয়নপত্রের মধ্যে ১,৯৮৫টি মনোনয়নপত্রকে বৈধ এবং ৭৩১টিকে অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকার ২০টি সংসদীয় আসনে ২৩৪ জন প্রার্থীর মধ্যে ১৫৬ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা। বাতিল করা হয়েছে ৮২ জনের মনোনয়ন। তবে প্রার্থীরা চাইলে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। তামজিদ সুমনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফিক শাহীন। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১০ আসনে ১১ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা। এই আসনে নৌকার প্রতীক নিয়ে লড়াই করছেন চলচ্চিত্র নায়ক ফেরদৌস। যাদের মনোনয়ন বাতিল হলো তাদের জন্য মন খারাপের কথা জানালেন আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস। আপিল করার সুযোগ আছে এবং যে সমস্ত কারণে বাতিল করা হয়েছে সেগুলো যদি সম্পূর্ণ করেন তারা আসবেন, তাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। ঢাকা ১৫ আসনে ৮ প্রার্থীর প্রত্যেকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা মহানগরের ১৫টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ১৮৮ জন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে ১২৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে ৬৪ জনের। কারণ দেখালো আমি ধানমন্ডি ঢাকা ১০-এর বাসিন্দা নই এবং প্রস্তাবকারীর নামটা ভুল ছিল। কোন ব্র্যাক ব্যাংক শাখার জামিনদার হয়েছি সেই জামিনদার হিসাবে আমার মনোনয়নপত্র বাতিল এবারও করেছে। অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন ঢাকা ১৪ আসন থেকে। আনন্দ উৎসবের মধ্যে দিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটারদের উপস্থিতিতেই আমি বিশ্বাস করি ৭ তারিখে একটা জাগরণ সৃষ্টি হবে। কি কারণে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হলো এবং করণীয় কি সেই বিষয়ে ব্যাখ্যা দেন ঢাকা মহানগর রিটার্নিং কর্মকর্তা। ১৫টি ঋণখেলাপি, ২৯টি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের তার সেই সমর্থনের বিষয়টা না থাকার এবং পর্যাপ্ত কাগজপত্র না থাকার কারণে স্বতন্ত্র প্রার্থীদেরটা বাতিল। এদিকে ঢাকা জেলার ৫টি নির্বাচনী আসনে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ৩২ জনের প্রার্থিতা বৈধ এবং ১৪ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা। বিএনপি অংশগ্রহণ না করলে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না, সেটা কিন্তু আমি একমত নই। প্রতিযোগিতা থাকবেই, প্রতিযোগিতা করে জনগণের ভালোবাসা, জনগণের সমর্থন যার বেশি আছে সেই ভোটে বিজয়ী হবে। রিটার্নিং কর্মকর্তা জানান, যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তারা চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ৪৬টির ভেতরে ১২টি মনোনয়নপত্র বিভিন্ন ত্রুটিজনিত কারণে এটি বাতিল করা হয়েছে। ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে মনোনয়নপত্র তুলেছিলেন ২৩৪ জন, বাতিল হলো ৮২ জনের। যাদের বাতিল করা হলো তারা চাইলে ৫ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবেন। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা। ৭৩১টি অবৈধ ঘোষিত মনোনয়নের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুরু হচ্ছে আজ। এই আপিল দায়েরের ১০টি অঞ্চলে ৪ দিন আবেদন করার পর শুনানি শুরু হবে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইতিমধ্যে বদলি করা হয়েছে। ৮ ডিসেম্বর থেকে শুরু হবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সারা দেশে ২,৭১৬টি মনোনয়নের মধ্যে যাচাই বাছাই শেষে ঋণ খেলাপি, পানি বিদ্যুৎ সহ সরকারি বিল খেলাপি, স্বাক্ষর জাল এবং ১% কম জনসমর্থনের কারণ দেখিয়ে রিটার্নিং অফিসাররা ৭ শতাধিক মনোনয়ন বাতিল করে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা সহ 10টি অঞ্চলে আপিল জমা নেওয়া হবে। 1% স্বাক্ষর সংক্রান্ত বিষয়ে জটিলতার কারণে অনেক মনোনয়ন বাতিল আছে। বাতিল হতে পারে ঋণ খেলাপি হওয়ার কারণে, বাতিল হতে পারে বিল খেলাপি হওয়ার কারণে, বাতিল হতে পারে দ্বৈত নাগরিকত্বের কারণে। ১০ ডিসেম্বর থেকে ৫ দিন আপিল শুনানি হবে জানিয়ে ইসির অতিরিক্ত সচিব বলেন, নির্বাচন সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে ইউএনওদের মধ্যে ৪৭ জনকে বদলির প্রস্তাবনায় সম্মতি জানিয়েছে ইসি। ওসিদের বদলি শুরু হবে ৮ ডিসেম্বরের পরে। ১ বছরের বেশি সময় ধরে যারা ইউএনওর দায়িত্ব পালন করছে তাদেরকে একটু রদবদলের জন্য আমরা সেই তালিকা তৈরি করতে বলেছি এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে ইতিমধ্যে আমরা বলে দিয়েছি। নির্বাচন অবাধ সুষ্ঠু করার স্বার্থে তাদের নির্দেশনাটা বাস্তবায়ন করা। এটা প্রাথমিক পর্যায়ে তারা
47 জন ইউএনওর তালিকা পাঠিয়েছিল, সেটা কমিশন যাচাই বাছাই করে তাদের বদলির প্রস্তাব অনুমোদন দিয়েছে। নির্বাচন কমিশনের ইচ্ছে অনুসারে চট্টগ্রাম বিভাগের 8 জন, ঢাকা বিভাগে 13 জন, বরিশাল বিভাগে 2 জন, খুলনায় 4 জন, ময়মনসিংহে 6 জন, সিলেটে 6 জন, রাজশাহীতে 6 জন এবং রংপুর বিভাগে 2 জন উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি করা হয়েছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে নদী বাঁচাতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীর দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধ এবং নাব্যতা রক্ষা শীর্ষক সমীক্ষা প্রতিবেদন অবলোকন করে এবং নির্দেশনা দিয়েছেন তিনি। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধ ও নাব্যতা রক্ষার জন্য সমীক্ষা প্রতিবেদন উপস্থাপনা অবলোকন ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ বিষয়ক সভা। সেখানে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্যই নদীকে টিকিয়ে রাখতে হবে। আমাদের বাংলাদেশটা কিন্তু টিকে থাকাটা নির্ভর করে এই নদীর উপর। এই নদীও যেন বাংলাদেশকে টিকে রাখার সেই শিরা উপশিরায় প্রবাহমান সেই আমাদের রক্তধারা যেটা আমাদের শরীরকে বাঁচায়, ঠিক বাংলাদেশকেও কিন্তু বাঁচায় এই পানি এবং নদী। এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। যখনই পরিকল্পনা নেবেন, শুধু ঢাকার সাথে ঢাকার নদীগুলির সাথে সাথে আমাদের কিন্তু এপার ওপার দুই পারই এখন ডেভেলপ হচ্ছে, এটাও মাথায় রাখতে হবে। কাজে দুই দিকটা চিন্তা করেই কিন্তু আমাদের প্ল্যানটা করতে হবে। যে কোনো পরিকল্পনায় বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে নদীর দূষণ রোধ করতেও নির্দেশনা দেন শেখ হাসিনা। আমাদের যে কোনো পরিকল্পনা করি না কেন, সেখানে বর্জ্য ব্যবস্থাপনা এবং পানির প্রবাহমান ঠিক থাকা, নদীগুলি ড্রেজিং করা এবং নদীর নাব্যতা না, সেই ব্যবস্থাটা আমাদের নেওয়া দরকার। তা আমি মনে করি আমাদের এই 4টা নদীর এখানে আমরা দূষণমুক্ত যদি করতে পারি, ইন্ডাস্ট্রির বর্জ্যটা যাতে না যায় সেটাকে ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে ওইভাবে যে অনেকগুলি করে দেওয়া, তাহলে আমার মনে হয় আমরা সফল হতে পারবো। আর এই বেটে বেটে ব্রিজগুলির একটু উঁচু করে দেওয়া আর নদী ড্রেজিং করে দেওয়া, আমাদের নদী বাঁচাতেই হবে। বাংলাদেশ বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে। বন্যা ঠেকিয়ে নয়, পানির সাথে বসবাস করার উপযোগী পরিকল্পনা গ্রহণেরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। আসন ভাগাভাগি ছাড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট 14 দলের নেতাদের বৈঠক শেষ হয়েছে। সোমবার সন্ধ্যায় গণভবনে শুরু হওয়া এই বৈঠক চলে রাত 10টা পর্যন্ত। বৈঠকের পর এতে অংশ নেওয়া নেতারা জানান 2 দিনের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত হবে। এছাড়া আজ দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। গত 3টি সংসদ নির্বাচনে 14 দলের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগ। রাজধানী মোহাম্মদপুর থানায় দায়ের করা নিষেধাজ্ঞা অমান্য করে সমাবেশ, গাড়ি ভাঙচুরের মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান এবং দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ 45 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় রুহুল কবির রিজভী সহ পলাতক অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। সোমবার বিকেলে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এই আদেশ দিয়েছেন। আগামী 4 জানুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। বিচার শুরু হওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বরকতুল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল আলম নীরব, ইসহাক সরকার প্রমুখ। 2015 সালের 18 জানুয়ারি মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করা হয়। 2016 সালের 23 আগস্ট একই থানার সাব ইন্সপেক্টর কমল কৃষ্ণ সাহা মামলা তদন্ত করে 45 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলীয় যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তারা চাইলে আপিল করতে পারেন, তবে তাদের জন্য অনিয়ম করে পক্ষপাত দুষ্ট হবে না বলে আওয়ামী লীগ মনে করে। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। রিপোর্ট আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং সমসাময়িক দেশের রাজনীতি নিয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, নির্বাচিত সরকার হিসেবে আওয়ামী লীগ নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করবে, অনির্বাচিত কারো কাছে নয়। দেশে বর্তমানে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ বিরাজ করছে দাবি করে তিনি বলেন, বহির্বিশ্ব দেখছে নির্বাচনকে কেন্দ্র করে দেশে শান্তিপূর্ণ পরিবেশ। আমাদের বিদেশি বন্ধুরাও বুঝতে পেরেছেন যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। বিএনপি চোরাগোপ্তা হামলা করছে, নাশকতা চালাচ্ছে নির্বাচনকে পণ্ড করতে, এমন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করলে তা প্রতিহত করা হবে। ভোট কেন্দ্রে বাধা দিয়ে
এইসব নাশকতা করে জনগণকে ভোটকেন্দ্রে আসা থেকে বিরত রাখা সম্ভব হবে না। এ ধরনের বাধা যদি বেশি হয় তাহলে জনগণই প্রতিহত করবে। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যাচাই বাছাই শেষে দলীয় যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা আইন অনুযায়ী পদক্ষেপ নিতে পারেন। তারা অ্যাপিল করতে পারে, অ্যাপিলে যদি না টেকে আমাদের কিছু করার নেই। এখানে আমরা কারো পক্ষে এখানে কাউকে চাপ প্রয়োগ করতে যাব না যে অমুককে দিতেই হবে। কেউ যদি নিয়মের বাইরে গিয়ে বাদ পড়ে, নির্বাচন কমিশন যদি মনে করে আর তারা যদি এর বিরুদ্ধে অ্যাপিলও করে, অ্যাপিলেও যদি তাদের আবেদন না টেকে, সে অবস্থা আমরা তো কারো পক্ষপাতিত্ব করি। অন্য আরেক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, 10 ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করার জন্য আওয়ামী লীগ অনুমতি চেয়েছে, কিন্তু এটি কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়। মানবাধিকার দিবসে আমরা তো নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছি, আমরা সমাবেশ করতে চাই, এখানে পাল্টাপাল্টি। ব্রিফিংয়ে কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে 14 দলীয় জোটের সাথে আওয়ামী লীগ আসন ভাগাভাগি করবে, তবে যেসব জায়গায় বিজয়ী হওয়ার মতো দলীয় প্রার্থী আছে সেখানে ছাড় দিতে চায় না আওয়ামী লীগ। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, একবিংশ শতাব্দীতে গাজাতে যেভাবে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে এবং যারা এই ঘটনায় ইসরায়েলের পক্ষে কথা বলছে তাদের মানবাধিকার নিয়ে সবক দেয়া মানায় না। সোমবার সচিবালয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন মন্ত্রী। যেভাবে গাজাতে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে এবং পৃথিবী বসে বসে তাকিয়ে আছে, যারা এই বসে বসে তাকাচ্ছে, যারা ফিলিস্তিনিদের পক্ষে না দাঁড়িয়ে বরং ইসরায়েলিদের পক্ষ অবলম্বন করেছে, আমি মনে করি তাদের মানবাধিকার নিয়ে কথা বলার নৈতিক অধিকার তারা হারিয়েছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।